শিলিগুড়িতে সরাসরি সংকর কর্মসূচিতে সাধারণ মানুষের অভিযোগের ঢল নামলেও রবিবার এদিন ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত এই কর্মসূচিতে জমি দখল, বেআইনি ট্রান্সফার এবং হকারদের ওপর রেল কর্তৃপক্ষের জরিমানার মতো একাধিক গুরুতর বিষয়ে সরব হন স্থানীয় বাসিন্দারা। এলাকার বিধায়ক নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের সমস্ত অভাব অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এই কর্মসূচিতে বিজেপির নেতা নান্টু পালের বিরুদ্ধে জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ বাসিন্দারা। শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমি বেআইনিভাবে দখল এবং নিয়ম বহির্ভূতভাবে হাত বদল করার গুচ্ছ অভিযোগ জমা পড়েছে। এদিন ইন্টারন্যাশনাল মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের উপর রেল কর্তৃপক্ষের ধারাবাহিক জরিমানা ও উচ্ছেদের জেরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে সরাসরি জমি জবরদখল ও সাধারণ মানুষকে হেনস্থা করার লিখিত ও মৌখিক অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। বিধায়ক নিজে প্রতিটি টেবিল ঘুরে সাধারণ মানুষের ক্ষোভ ও সমস্যার কথা শোনেন। জমি সংক্রান্ত জটিলতা কাটাতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং কর্পোরেশনের আধিকারিকদের দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের জরিমানার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হকারদের রুজি রুটি বাঁচানোর আইনি ও প্রশাসনিক পথ খোঁজার আশ্বাস দেন বিধায়ক। আহ্বান করেছেন অভয়ার নৃশংস হত্যা এবং মৃত্যুকে স্মরণ করে। তো আমরা আমাদের এই কর্মসূচির মাঝে একটা জমি আছে রজনী বাগানের ভেতরে, সোয়া কাঠা জমি আছে আমার শ্বশুরমশাইয়ের আর কি। তো আমরা 1981-এ আমার শ্বশুরমশাইয়ের জমিটা কিনেছিলেন আর কি। তারপরে আমার শ্বশুরমশাই ওটা মর্টগেজ রেখে ব্যাংকের থেকে লোনও নিয়েছেন। সেটা আমার শ্বশুরমশাই 2002-এতে মারা গেছেন। তারপরে সেই লোনটা আমরা 7 জন ওয়ারিশ মিলে পরিশোধ করে দিয়েছি। তো জমিটা ওরকমই আছে, আমাদের 3 দিকে ওয়াল দেওয়া আছে, সামনে তালা দেওয়া আছে গেটে। তো হঠাৎ 4 তারিখে নান্টু পাল মহাশয় আমার দেওর সুভাষ পাল ওর নামে থানায় ডায়েরি করে দিয়েছে যে আমরা নাকি ওনার জমি দখল করছি। কেন আমরা তখন বললাম ওনার জমি কেন দখল করবো, এটা তো আমাদের জমি, আমার জমি আমরা কেন দখল করবো। তো আমাদের ফাঁড়ি থানা থেকে ডেকেছিল, আমরা গেছিলাম আমি আর আমার দেওর। তখন ওইখানে যে ডিউটিতে ছিলেন বড়বাবু উনি বললেন যে আপনারা নান্টু পালের জমি কেন দখল করছেন। কারণ আমরা নান্টু পালের জমি কেন দখল করবো, ওই জমিটা আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। তো আমরা বললাম ঠিক আছে আপনারা সাবমিট করবেন। আমি নিশ্চয়ই সাবমিট করবো। তারপরে কালকে আমরা নান্টু পাল মহাশয়ের নামে থানায় ডায়েরি করতে গিয়েছিলাম। তখন উনি আমাদের যে তালাটা মারা ছিল গেটে, আজকে 20 বছর ধরে তালা মারা আছে, সেই তালাটা ভেঙে উনি তালা মেরে দিয়েছে নান্টু পাল। তারপরে আমরা তখন এসে দেখি, আমি যখন আসলাম ওখান থেকে থানার থেকে, তখন আসার পরে আমার সাথে ওনারা বড় অফিসাররা আসছেন, এসে এনকোয়ারি করেছেন। ওনারা তখন দেখছেন যে তালা মারা, তখন তালা মারা দেখছেন। তো উনি বলে সাথে কথা বলেছেন যে আপনি এখানে তালা মেরে রাখছেন, তো এটা তো ওনাদের জমি। তখন বলছে না এটা আমার দখলে আছে, এটা আমার জমি। তা কী করে হয়, জমিতে কাগজপত্র আমার জমির মালিক আমরা, তো ওনার জমি কী করে হলো সেটা আমরা বুঝতে পারছি না। তখন উনি যে ডিউটিতে গেছিলেন অফিসার, উনি বললেন তাহলে আপনি কথা বলুন, ফাঁড়ি থানাতে আসুন। তো 7টার সময় আমাদের ডেকেছিলেন, আমরা গেছি, ওখানে মঞ্জুশ্রী পাল গেছেন। যাওয়ার পরে ওখানে কথা হয়েছে। তখন ওইখানে থানাতে, ফাঁড়ি থানাতে ওর নান্টু পালের বউ মিসেস আর কি, যে মঞ্জুশ্রী পাল একটা কাগজ দেখিয়েছে যে আমার শ্বশুরমশাইয়ের সাথে নাকি 1999-এ একটা বায়না হয়েছিল। সেই বায়নার কাগজটা দেখিয়েছে, সেটা আমাদের কাছে কোনো কিছু নেই। আর আমার শ্বশুরমশাই আমাদের কোনো কিছু বলে যাননি যে নান্টু পাল মহাশয়ের মার সাথে যে বায়নানামা হয়েছে, সেটা আমরা কিচ্ছু জানি না। তো সেটা আমাদেরকে বড়বাবু যে ডিউটিতে ছিলেন উনি তখন আমাদের বললেন যে আমি বললাম যে কেন তালা মেরেছে, আমার জমিতে কেন তালা মেরেছে। তখন বলছে এখন এটা কোর্ট কেস হবে, আপনারা এটা কেউ হাত দিবেন না। নান্টু পাল মহাশয়ের ওয়াইফকেও বললে আপনারা কেউ হাত দিবেন না, এটা কোর্টের থেকে যতক্ষণ তো অর্ডার না হবে এটা আপনারা কেউ হাত দিবেন না। আমরা তো এটা বুঝতে পারছি না যে এটা আমার জমি, উনি তখন তালা মারলো, অথচ আমার জমিতে আমি হাত দিতে পারবো না, আমি ঢুকতে পারবো না, এটা কিরকম। 4 তারিখে, এই মাসের 4 তারিখে। গতকাল আমি এফআইআর করেছি। আমি এটা জানাতে আসছি বিধায়ক মহাশয়কে যে আমরা ন্যায্য বিচার চাই। কারণ আমার জমিতে উনি কেন বলবে যে ওটা ওনার জমি, আর উনি তো বিক্রি করেননি আমার শ্বশুর। এর আগে কোনোদিন কিছু বলেননি। মাঝে মাঝে ফোন করে আমার দেওয়ারকে বলতো বিক্রি করবা নাকি, আমার দেওয়া বলছে না আমরা বিক্রি করবো না। না না, আমার দেওয়ার সাথে পড়তো, ক্লাসমেট ছিল। কিন্তু উনি যেহেতু উনি দেখাচ্ছে যে 1999-এ আমার শ্বশুরমশাইয়ের সাথে নান্টু পালের মায়ের সাথে নাকি একটা বায়নানামা হয়েছিল, কিন্তু সেই সম্বন্ধে আমার শ্বশুরমশাই আমাদেরকে কিছু বলে যাননি, আমরা কিছুই জানি না। কালকে ওই কাগজটাই সাবমিট করেছে থানায়, কিন্তু আমরা সব দিয়েছি, আমাদের জমির দলিল, জমির নামজারি, ট্যাক্সের কাগজ, খাজনা সমস্ত আমাদের আপডেট করে সমস্ত আমরা জমা দিয়েছি থানায়। হ্যাঁ, প্রভাবশালী। আমরা জেনেই আসছি ওনার কাছে, আমরা কাগজপত্র জমা দিই, উনি কি বলেন শুনি। আমরা চাই যেটা ন্যায্য বিচার হোক, সেটাই চাই, সেই উদ্দেশ্যে আসছি।
দীপান্বিতা গুরুতর একটা অভিযোগ উঠে এসছে আপনার এই দলের। দেখুন, এর আগের দিনও আমি বলেছি, রাজনীতির রং দেখে বা অভিযোগের বহর তার উপরে দাঁড়িয়ে কোনো মন্তব্য করা আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমি ওনাদেরকে বলেছি, ওনারা যে অভিযোগ করেছেন তার সপক্ষে থানায় লিখিতভাবে দিতে। এক পক্ষের কাছ থেকে শুনে সবটা বোঝা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু উনি বিষয়টি বলেছেন, আমি তার সাথেও কথা বলে নেব, এবং এর সাথে তো রাজনীতির কোনো যোগ নেই, এটা ব্যক্তিগত পরিসরের ক্ষেত্রে বিষয় হতে পারে। অবশ্যই সেই নিয়ে আমি কথা বলবো, এবং পরবর্তীকালে অভিযোগ যদি সঠিক না হয় তাহলে তার রিপ্রেজেন্টেশন এক হবে। অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল আছে, দল সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে আমার পরামর্শ, এবং এর মধ্যে দিয়ে সবার কাছে আমি বলতে চাই যে নিজেও অন্যায় করবেন না, অন্যায় কাজে সমর্থন করবেন না। ভগবানের দরবারে এমনই ব্যবস্থা আছে যে আজ নয় কাল আপনার কর্মজীবনেই আপনাকে সমস্ত কিছু চুকিয়ে যেতে হবে। ফলে আমি এইটুকুই শুধু আশা করি, এখনও আমি দেখি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অভিযোগ আসে। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই কেসটা বাদ দিয়ে আমি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে কোনো না কোনো দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের লোকজন মাথাচাড়া দিয়ে ওঠে। এই ধরনের লোকজনদের মাথাচাড়া না দেওয়ার ব্যবস্থাও যেরকম করব, আর নিজেদের যে দুর্বলতা কোথাও যদি ফাঁকফোকর থাকে সেটাও যেন, মানে এর আগে তো অনেকে যেটা করেছে ফাঁকফোকর রেখে তারা দীর্ঘদিন ধরে তাদের কাজ চালিয়ে গেছেন। এখন সরকার বদল হয়েছে, তার ফলে তাদের সেই প্রভাব পড়ছে। এখন কান্নাকাটি করলেও কিন্তু হবে না। ফলে দুই ধরনের দিকটাই আমরা দেখব। আবার সবার কাছে বলছি, কোনো রাজনীতির রং দেখে নয়, অভিযোগের বিষয়বস্তু দেখে কারো সম্পর্কে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিচার প্রক্রিয়ার উপরে, প্রশাসনের উপরে ভরসা থাকুক। শিলিগুড়ির জনপ্রতিনিধি হিসাবে, রাজ্যের মন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, সবাই নয় বিচার পাবে। ওনারা আমার বাড়িতেও গিয়েছিল আমি জানি না। আমি রেলের সাথে কথা বলবো সংবেদনশীলভাবে বিষয়টি দেখার জন্য। হকারের ডেফিনেশনের ক্ষেত্রে আছে যে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে। আবার কেউ যদি ভাবে যে আমি কোনো একটা স্থায়ী কাঠামো নিয়ে ব্যবসা, সেটাকে কিন্তু হকিং বলে না। ফলে এরা যদি হকিং করে সেক্ষেত্রে রেলের কি পলিসি? দেখুন, এটা তো একটা এনজিপির ঘটনা বলে হবে না। সারা দেশে হকিং নিয়ে তো রেলের কোনো না কোনো পলিসি আছে। সেই পলিসি মোতাবিক যাতে এখানে হয় সেটাকে দেখতে বলবো। আর এনাদের সাথে কথা বলার সাথে একটু সংবেদনশীলতার সাথে সবাইকে কথা বলতে হবে। জানাবো বিষয়টি। তবে ওই যে বললাম, অভিযোগ করেছেন বলেই উনি খারাপ আমি তো বলতে পারবো না। উনি হয়তো ওনার কথা বলবেন। আমরা চাইবো যে সঠিকভাবে, আমিও তো একজন জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করি যে সবাইকে সম্মান দেওয়ার, সেই সম্মানটুকু দিন। আমি দেখছি যে, আমি আবার বলছি, কোনো ট্রান্সফার নিয়ে সরকারের কোনো পলিসি নির্ধারিত হয়নি। সেই পলিসি যতক্ষণ নির্ধারিত না হচ্ছে, কোনো ট্রান্সফারের ক্ষেত্রে আমরা রেকমেন্ডেশন করতে অপরাগ। সরকারের পলিসির উপরে দাঁড়িয়েই হচ্ছে ট্রান্সফার হবে। কোনো রাজনৈতিক ব্যক্তি বা নেতা মন্ত্রীর ইচ্ছা অনুসারে কোনো ট্রান্সফার হবে।